সাত সকালে উঠে ক্লিনিং, বাসি কাজ, বৃহস্পতিবারের পুজো সেরে দুবেলার রান্না করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই দেখো এই ঘর থেকে বিছানাটা গুছাচ্ছি। কেন বলো তো? কালকের ব্লগে তো তোমরা দেখেছো যে আমি আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তো বোন এসেছিল, তো পরে আবার বোনের বড় এসেছিলো, তো বোন ছেলেও আছে, বোনের ছেলেও আছে, তো ওরা রাতে ছিল। তো যাই হোক, আমরা যে বেডরুমে ঘুমাই ওরা ওই বেডরুমে ঘুমিয়েছিল। তো সেই জন্য এই ঘরটাতে আমি বাবানের বাবা শুয়েছিলাম, মানে আমরা শুয়েছিলাম। তো সেই কারণে আজকে এই ঘর থেকেই শুরু করলাম। ওই ঘরটা এখনও হয়নি, কারণ এখনও পর্যন্ত বোনের বর উঠেনি ঘুম থেকে। বোন উঠে পড়েছে, এই যে বোনের সাথে কথা বলছিলাম আর আমি এদিকে কাজ করছিলাম। তো বোনের ছেলে, বোনের বর এখনও শুয়ে আছে, দরজা বন্ধই আছে, তো ওই ঘরে আর যাওয়া হয়নি। তো এই ঘরটাই গুছাচ্ছি। তো রাত্রেবেলা যেহেতু বাবানের পড়ছিল, তো যেহেতু কালকে শুক্রবার, কালকে থেকে বাবানের পরীক্ষা শুরু হচ্ছে, কালকেই প্রথম পরীক্ষা, তো রাত্রেবেলা পড়াশোনা করে তো আর বইগুলো না এইভাবেই রেখে দিয়েছিল। তো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি টেবিলের উপরে। তো বাবানের বাবা একটু অফিসের কাজগুলোও করছিল, আর ও জানোই তো, ও তো একদমই গোছাবে না, ওভাবে যেভাবে আছে সেভাবেই রেখে দেবে, কোনো মতেই গোছানোর চেষ্টা করবে না। কালকে রাতে আর গোছানো হয়নি, সেই ঘুমাতে ঘুমাতে রাত 12:30 বেজে গেছে। আবার সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার আছে, সকালবেলা পুজো দিয়ে রান্নাটা বসাবো, সেই কারণে। সে অনেক রাতে ঘুমিয়েছি, 12:30টার দিকে ঘরে এসেছি শোয়ার জন্য। এই যে গল্প করছিলাম আমরা সবাই মিলে, আর জানোই তো বোনের সাথে কত রকমের কথা থাকে, সেই গল্প করতে করতে সেই রাত 12:30, 10টার দিকে খেয়েছি অবশ্য। খাওয়া দাওয়ার পর সেই 12:30টার দিকে আমরা ঘরে এসেছি ঘুমানোর জন্য। তারপরও ঘরে এসে তারপরে ঘুমানোর পরে এসে সকাল সকাল আবার 6টার মধ্যে উঠে পড়েছি। 6টা না, 6টার একটু আগে ওঠার চেষ্টা করেছি, কিন্তু কাজ শুরু করেছি 6টা থেকে। উঠে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে 6টা থেকে কাজকর্ম শুরু করলাম। যেহেতু অনেক কাজ বাকি আছে, পুজো সব কিছু, সেই জন্য তাড়াহুড়ো করে করছি। আর ওইদিকে বাবানকে উঠিয়ে দিয়েছি সকাল সকাল, যেহেতু হচ্ছে বাবানের পড়াশুনো আছে সেই কারণে। তো যাই হোক, এই যে বোন ছিল এইদিকে গিয়েছিলো বাথরুমে, তো আবার বেরোলো, তোর সাথে কথা বলছি আর কাজকর্মগুলো করছি। আর বাবানকে শুতে দিইনি, বাবানকে সকাল সকাল উঠিয়ে দিলাম, কারণ হচ্ছে ও শুয়ে থাকে অনেক সময় 7টা 7:30 পর্যন্ত শুয়ে থাকে। কিন্তু কি বলো তো, মানে পরীক্ষার জন্য আমরা উঠেছি, সঙ্গে ওকে উঠিয়ে দিয়েছি। সকালবেলা একটু পড়তে হবে, নইলে আর হবে না। সে বাবানের পাপা আবার স্কুল যাবে, সারাদিন আর হবে না পড়াশুনো। তো যাই হোক, সে আবার রাতে করে বসাতে হবে, যেহেতু কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে বাবানের। আর হচ্ছে যাই হোক, আর কালকে তো শুক্রবার, কালকে কিন্তু আমরা বৌদিকে আশীর্বাদ করতে যাব। তো কালকের ব্লগে অবশ্যই দেখতে পারবে যে বৌদিকে আমরা কীভাবে আশীর্বাদ করছি, আর আশীর্বাদের ব্লগটাও দেবো তোমাদের। আর আশীর্বাদের কী কী জিনিস নেওয়া হলো, আমি কী কী শাড়ি নিলাম, সেই ব্লগটাও কিন্তু আসবে পরপর। এগুলো ব্লগগুলো এবার দিয়ে দেবো তোমাদের, সব ব্লগগুলো কিন্তু একদম রেডি করে রেখেছি আমি, তো পরপর এবার থেকে সব কিছু দেবো। তো যাই হোক, এদিকে আমি সকালবেলার বাসি কাজকর্মগুলো করছি, আর বাবান এদিকে ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো এইদিকে দেখো সব ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে। এখন চল উঠানটা ঝাড় দিই। এই যে আমি কাজ করছি আর বোনের সাথে গল্প করেই যাচ্ছি, আর এদিকে বাবানও পিছনে দাঁড়িয়ে আছে, আমি ওকে ঘরে যেতে বলছি। আর এই যে বোনের সাথে কত রকমের কথা থাকে বলো। তো যাই হোক, বোন কিন্তু আমার তো কিন্তু নিজের বোন নেই, যেহেতু আমি একাই। এটা কিন্তু আমার মেজো কাকুর হচ্ছে ছেলে, যেহেতু মেজো কাকুর মেয়ে। আমার বাবারা যেহেতু 3 ভাই, তো আমার বাড়িতে কিন্তু 2টোই মেয়ে। আমার ছোটো কাকুর কোনো মেয়ে নেই, একটাই ছেলে। আর হচ্ছে আমি একা, আমার বাবা যেহেতু সবার বড়, আমি, তারপরে হচ্ছে আমার মেজো কাকুর মেয়ে হচ্ছে ওই। তো যাই হোক, আমাদের বাড়িতে আমার 2টোই বোন আর হচ্ছে 3টে ছেলে। আর হচ্ছে আমার ছোটো কাকুর যেহেতু একটাই ছেলে, তো সেই কারণে হচ্ছে আমরা 2 বোনই। তো যাই হোক, যতই কাকা তো বোন হোক, কিন্তু আমরা কিন্তু নিজের বোনের মতনই বলতে পারো, নিজের বোনের মতনই থাকি, আর সবসময় সেরকমভাবেই মিশি, নিজের বোনের মতনই। তো যাই হোক, এইদিকে হচ্ছে সবটা মোছামুছি করছি। তো বোন কালকে এসেছিলো আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য, তোমাদের তো কালকের ব্লগে বলেছিলাম, যেহেতু ওর ছেলেটা খুবই ছোট, খুবই চঞ্চল, ও একা একা করে খাওয়াতে পারবে না। তো সেই জন্য বললো কি, তুই আর আমি মিলে একসাথে খাইয়ে দেবো দাদাকে। বলছি ঠিক আছে, চলে আসিস। অবশ্য সব কিছু আমি একাই করেছিলাম, ও অনেকটা লেট করে এসেছিলো, কিছুই এসে করতে পারিনি, শুধু একটু পায়েসটা করতে পেরেছে, যেহেতু কালকের ব্লগে তোমাদের আমি সবটা বলেছি আর দেখিয়েছি, সে কারণে। আর এদিকে আমি কাজকর্মগুলো করছি, আর ওর সাথে ও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো যাই হোক, আমার বোন একটু কাজে একটু ধীরে সুস্থেই কাজ করে, ও তাড়াতাড়ি কাজ করতে পারে না। সে আমার কাজ দেখে বলো, তুই কী করে পারিস এত তাড়াতাড়ি সব কিছু সামলাতে। সেটা নিয়ে আমাদের হাসাহাসি হচ্ছিল আর গল্প হচ্ছিল। তো যাই হোক, কালকের ব্লগে অবশ্যই আমার বোনের ছেলেটাকে দেখিয়েছিলাম, আজকে আর দেখাতে পারিনি। খুবই চঞ্চল, খুবই দুষ্টু, চুপচাপ তো থাকে না, খুবই দুষ্টুমি করে। তো এইদিকে আমার কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে স্নান করতে গিয়েছিলাম, স্নান করে এসে তারপরে চলে আসলাম। একটা জামা কাপড় ছিল, বাবানের স্কুল ড্রেসগুলো কেচে দিয়েছি, তো সেগুলো আমার বাবানের পাপা ছাদে মেলে দিয়ে এসে, যেহেতু কালকে পরীক্ষা, তো সেই জন্য জুতা মোজা সব ড্রেসগুলো সবই ধুয়ে দিয়েছি।
আর আমি এত তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি, দেখো মনে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আর জানো না, গাছে সেরকমভাবে এখন ফুলও ফোটে না, খুব কম ফুল ফোটে। সকালবেলা কাজ করছি, দুজন এসে ফুল নিয়ে গেছে, গাছে এমনিতে ফুল নেই, এর মাঝে দুজন এসে বলে দরজা ধাক্কাচ্ছে। আমি তখন দরজা খুলিনি, বাইরের আমাদের টিনের দরজাটা, ওটা তো ভেতর থেকে বন্ধ করা থাকে রাত্রেবেলা করে, দরজা তো আমি খুলিনি। সেই অনেকক্ষণ ধরে দরজা ঠকঠক করছে, আমি ভেতরে কাজ করছি, বুঝতেও পারছিলাম না, দরজাটা বন্ধ ছিল। তো এদিকে আমাদের এখানে যেহেতু এক নাম গান শুরু হয়েছে, তোমাদের তো বললাম, কালকের ব্লগে বলেছিলাম যে এক নাম হচ্ছে গান শুরু হয়েছে। এক নাম তো জানো সারাটা দিন সারা রাত, মানে পুরো 24 ঘন্টা হয়, 2 দিন 3 দিন ধরে হবে, একদম পুরো 24 ঘন্টা, মানে 1 মিনিটের জন্য থামা যায় না। এক নাম তো জানো সবসময় হতেই থাকে। তো এত মাইকের আওয়াজ, মানে আমাদের বাড়ির সামনের দিকে হচ্ছে, এত মাইকের আওয়াজ শোনাও যায় না কেউ ডাকলে। তো অনেকক্ষণ ধরে দরজা ঠকঠক করে শব্দ করছিলাম, আমি তো শুনতেই পাইনি। তারপরে শব্দের আওয়াজে দৌড়ে আসলাম। তো যাই হোক আসলো, তো বললো যে ফুল নেবে, তো বলছি ঠিক আছে নিয়ে যাও, আমার জন্য রাখো, আর তোমরা হচ্ছে কিছু নাও, যেহেতু আমিও পুজো দেবো, যেহেতু বৃহস্পতিবার একটু পুজো, ফুল বেশি না হলে ভালোও লাগে না। তো সেই জন্য গাছে আজকে মোটামুটি ভালোই ধরেছিল, কিন্তু দুজন যদি এসে ফুল নেয় তাহলে কত ফুলই বা থাকে, তাই না বলো? তো সেই জন্য যে কটা ফুল ছিল সে কটা দিয়ে হচ্ছে আমি পুজো দিলাম। গাছের ভালো করে ফুলগুলো, ডালগুলো হেলে হেলে ফুলগুলো তুলছিলাম আজকে, কারণ ফুল বেশি ছিল না, অল্প অল্পই ছিল, দুজন নিয়ে গেছে যেহেতু, তো সেই কারণে এভাবেই পুজো দিয়ে তারপরে হচ্ছে মানে ফুলগুলো তুললাম। তো যাই হোক যে কটা পারলাম তুলে নিলাম, তোর চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে পুজো দেব, পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তো যাই হোক এবার হচ্ছে কমেন্টগুলো পড়ি। মমি দিদিভাই বলেছে, দিদি আমি আসাম থেকে বলছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সুমিত্রা দাস দিদিভাই বলেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার মিষ্টি দিদিভাই। দিদিভাই আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি, তুমি কি কখনো আসামে এসেছো দিদিভাই? তো না গো দিদিভাই, আমি কখনো আসামে যাইনি, যাওয়া হয়নি কখনো। তো দিদিভাই থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য আর ভিডিও দেখার জন্য। হিরাজ গ্যালারি থেকে দিদিভাই বলেছে, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে দিদি, ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর সোনাস বিউটিফুল ব্লগ থেকে দিদিভাই বলেছে, রাধে রাধে, খুব ভালো লাগলো ভিডিও, তোমার ঘরের রঙগুলো খুব সুন্দর। রাধে রাধে দিদিভাই, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। পাইল দিদিভাই বলেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, একটু সমস্যায় আছি, আমি ডেইলি ব্লগ দেখতে পাচ্ছি না, তুমি কেমন আছো? এই আইবুড়ো ভাতের ভিডিওটা দেবে, শাখা বাঁধানোটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর আইবুড়ো ভাতের ভিডিও তো অবশ্যই দেবো, তো সেটা হচ্ছে তোমরা হচ্ছে অবশ্যই দেখতে পাবে। আর মানে দেখতে পাবে বলতে আমি অলরেডি দিয়ে দিয়েছি, যেহেতু ভিডিওটা আইবুড়ো ভাতের পরের দিনের ভিডিও, তো সেই জন্য ভিডিওটা অলরেডি তো দেওয়া হয়ে গেছে আইবুড়ো ভাতে। তোমরা হয়তো এই ভিডিওটা দেখার আগেই আগের দিনের ব্লগে কিন্তু আমি দিয়েও দিয়েছি। তো দিদিভাই কোনো সমস্যা নেই, তুমি সময় একটু ব্যস্ত থাকতেই পারো। তো যাই হোক তোমার সমস্যা মিটে গেলে অবশ্যই ডেইলি ব্লগগুলো দেখো, তো অনেক ভালোবাসো তোমাকে। অর্চনা হালদার দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ। ডেইলি লাইফস্টাইল কেম ব্লগ থেকে দিদিভাই বলেছে, আপু কাল তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার রান্না কড়াইটা কি দিয়ে ক্লিন করো, একদম নতুন লাগে, কিন্তু তুমি উত্তর দিলে না, আসলে কি বলো তো, একটু বড় মানে অনেকটা সময় লাগছে, তাই ভেবেছিলাম যে ভিডিওতে বলে দেবো, তুমি ভিডিওতে দেখে নেবে, সেই জন্য আর সেরকমভাবে কমেন্ট করা হয়নি। তো যাই হোক আগের দিন ব্লগে তো আমি সবটা বলে দিয়েছি, তারপর আজকে বলছি যে আসলে কি বলো তো, ওইটা সেরকম কিছু দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করি না, যেরকম বাসন মাজার যে সাবানটা হয় না, ওই সাবানটা দিয়ে, আর যেরকম ঘষা হয়, যেরকম মানে স্কচব্রাইটগুলো, তারপরে ওই স্টিলের যেটা মানে সিলভার কালারের যে ঘষাটা পাওয়া যায়, ওগুলো দিয়ে প্রতিদিন আমি ঘষে আসি, প্রতিদিনের কড়াই আমি প্রতিদিনই পরিষ্কার করি, এরকম না যে আজকে রেখে দিচ্ছি হলুদের দাগটা থেকে যাচ্ছে, কারণ রান্না করার পর একটু হালকা ঘষলেও কিন্তু হলুদের দাগটা উঠে না, অনেকটা সময় নিয়ে ঘষতে হয়। তো আমি সবসময় কী করি বলি, যতবারই রান্না করি না কেন, আমি হলুদের দাগ বোতল একদম ঘষে ওই সিলভার কালারের যে ঘষাটা আর স্কচব্রাইট দিয়ে, আর বাসন মাজার যে সাবানটা হয় মানে লিকুইড বলো বা এমনি সাবানটা যেটাই বলো, সেটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি, এক্সট্রাভাবে কোনো কিছু দিয়ে আমি পরিষ্কার করি না। তো যাই হোক এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে, আপু বালিশ কাঁথাগুলো খাটের পাশে রাখবে, তাহলে খাটের নকশাটা দেখা যাবে। আচ্ছা দিদিভাই ঠিক আছে। সুদীপা দিদিভাই বলেছে, আপনার বৌদির শাখা বাঁধানোটা কীরকম দাম পড়েছে? তো বৌদির শাখাটা আমি 3 গ্রাম দিয়ে বানিয়েছি। তো যাই হোক 3 গ্রামে কতটা দাম হয় তোমরা তো বুঝতেই পারছো, 3 গ্রাম, তারপর জিএসটি ধরে, তারপরে তো মানে কী বলে মানে মজুরিটা ধরে আর কি, মজুরিটা ধরে, তো এই দিয়ে তো হয়ে গেছে আর কি। তো যাই হোক কেমন মানে লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তা যাই হোক অনেকেই দিদিভাইরা কমেন্ট করেছে, আসলে সেরকমভাবে আমি
সবার কমেন্টটা পড়তে পারলাম না, কেন বলো তো? মানে আজকে যেহেতু আমি ভিডিওটা বৃহস্পতিবার, আমি শুক্রবার দিন কিন্তু সকালবেলা ভয়েসটা দিচ্ছি, আর শুক্রবার দিনই আমি যাব হচ্ছে আশীর্বাদ করতে। এত তাড়াহুড়োর মধ্যে সকালে রান্নাবাড়া গোছানো সব কিছু করে আবার ভয়েসটা দিচ্ছি, নাহলে আস্তে আস্তে রাত হয়ে যাবে, রাত্রিবেলার একদমই ইচ্ছা হবে না ভয়েসটা দেওয়ার, কারণ পরের দিন আমাকে এই ব্লগটা দিতে হবে। তো সেই কারণে তাড়াহুড়োর মধ্যে এই কটা কমেন্টই পড়তে পারলাম। তো যাই হোক, আরও অনেকেই কমেন্ট করেছে, সবাইকে অনেক ভালোবাসা, কারণ সবার কমেন্টটা পড়তে পারলাম না সেই জন্য। তো যাই হোক, এইদিকে দেখো পুজো দেওয়া আমার পুরো কমপ্লিট, আমি দৌড়াদৌড়ি করেই কাজ করছি, কারণ দেরি হচ্ছিল খুবই। বোন ওরা আবার চলে যাবে, তো সেই কারণে একটু চা করে দিচ্ছিলাম। তো বোনের জন্য আর বাবানের পাপার জন্য করলাম। আমি যেহেতু লাল চা খেতে একদমই পছন্দ করি না, খুবই খারাপ লাগে সত্যি বলতে, আমি খেলে দুধ চাটাই খাই। তো যেহেতু দুধও ছিল না ঘরে, তো সেই কারণে হচ্ছে লাল চাই করে দিলাম ওদের সকালবেলা। লাল চা বিস্কিট দিলাম, এগুলো খেয়ে ওরা চলে গেছিলো, ওরা থাকেনি, আমি বলেছিলাম থাকতে, তো ওরা থাকলো না। তো বললো যে কালকে তো আবার আসবে, যেহেতু বোন আমার এখানেই আসবে রেডি হতে, আশীর্বাদ করতে যাবো যে আমরা সবাই মিলে, বোনও যাবে, বোনের বড়ও যাবে। তো সেই কারণে বোন এখানেই আসবে আশীর্বাদ করতে। তো বললো কি আজকে আর এখন চলে যাবো সকালবেলা, কালকে সকালবেলা আবার আসতে হবে, যেহেতু আজকে আর থাকবো না। আমি বলেছিলাম থেকে যা, কালকে তো আবার আসতেই হবে। তো বললো না আজকে আর থাকবো না, যেহেতু আমার বোনের শ্বশুরবাড়িও কাছাকাছি, আসলে আমাদের কাছাকাছিই বিয়ে হয়েছে, খুব একটা দূরত্ব নেই। যেহেতু আমার মায়ের বাড়ি থেকে যদি আমার 7 কিলোমিটার হয়, আর আমার বোনের ধরো 7, 8, 9 কিলোমিটার আর কি ধরো, মানে মায়ের বাড়ি থেকে, তো সেই কারণে কাছাকাছি। আমার বাড়ি থেকে আমার বোনের বাড়ি হচ্ছে 2 কিলোমিটার, আর যেহেতু হচ্ছে আমার মায়ের বাড়ি 7 কিলোমিটার আমাদের বাড়ি থেকে, তো আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার হয়, আর আমার বোনের বাড়ি থেকে মায়ের বাড়ি, মানে আমার বোনের মায়ের বাড়ি আর কি, একটাই তো বাড়ি, তো ওর হচ্ছে 7, 8, 9 কিলোমিটার হবে আর কি, এতটাই কাছে। তো খুবই কাছাকাছি আমাদের বিয়ে হয়েছে, খুব একটা দূরে বিয়ে হয়নি। তো যাই হোক, এদিকে রাতের কয়েকটা বাসন থেকে গেছিলো, তার হাঁড়িটাও মাজা হয়নি, তো সেই জন্য হচ্ছে সেটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই, তো সেই জন্য সব কিছু নিরামিষই রান্নাবাড়ি হবে। তো এদিকে মুগ ডালটা ভেজে বসিয়ে দিলাম সেদ্ধ হতে, আর এদিকে হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম, এদিকে ভাত আর ডালটা হোক, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই। তো আজকে রান্না করবো লাউ ডাল করবো, আর করবো হচ্ছে একটু বড়া করবো বাঁধাকপির, আর করবো হচ্ছে বাঁধাকপি ভাজা। এই যে লাউ দেখতে পাচ্ছ, বাবানের পুরো ভীষণ পছন্দ করে লাউ ডাল, মানে ও যতবার লাউ আনবে ওর একটাই কথা, আমাকে লাউ ডাল করে দাও, অন্য কিছু করাই যাবে না, মানে অন্য কিছু যতই করো লাউ ডাল করে দিতেই হবে। তো সেই জন্য এই যে লাউটা দিয়ে ডালটা করলাম, অবশ্য ভালো লাগে লাউ ডাল খেতে, মুগ ডাল দিয়ে করলাম। তো আদা জিরে লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর এই যে লাউগুলো তো নামিয়ে দিয়েছিলাম, যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে। তো এইদিকে আমার ডালটা একদমই হয়ে গেছে, নামিয়ে নেব। তো ওইদিকে ডাল হয়ে যাওয়ার পর এখন বাঁধাকপিটা বসিয়ে, তো ডালটা হয়ে গেল, এদিকে বাঁধাকপিটা হোক। তো আলু আর বাঁধাকপি দিয়ে একটু ভাজা ভাজা করবো, সেরকম কিছু মশলা দেবো না, জাস্ট জিরে ফোড়ন দিব। আর হচ্ছে এই হচ্ছে মানে জিরেটা আমি দিতে ভুলে গেছিলাম, পরে অবশ্য আমি জিরে মাঝখানে একটু ফাঁকা করে হালকা একটু তেল দিয়ে জিরেটা আমি দিয়েছিলাম, একটু ভাজা ভাজা করে তারপর একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিলাম হলুদ লবণ দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করবো, কোনো রকম কিছু মশলা আমি দেবো না এর মধ্যে। বাঁধাকপির মধ্যে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু মানে বাঁধাকপি থেকে এমনিতেই জল ওঠে, তো এক্সট্রা জল দিতে হবে না সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো একদম ভাজা ভাজা করে কিন্তু আমি নিয়েছি বাঁধাকপি আর আলু একসাথে। তো এটা হয়ে যাওয়ার পর তারপরে এখন বড়াটা করবো, বাঁধাকপির বড়া করবো, ভালো লাগে বাঁধাকপির বড়া খেতে। তো বড়ার মধ্যে সেরকম কিছুই না, একটু জাস্ট বাঁধাকপি দিয়েছি, আর একটু ধনিয়া পাতা ছিল সেগুলো কুচি করে, লবণ লঙ্কা হলুদ আর একটু হালকা একটু কয়েকটা মানে অল্প একটু করে কালো জিরে দিয়েছি, ব্যাস এগুলো দিয়েই করলাম। তো এই পাতলা পাতলা করে সুন্দর করে দিচ্ছি, যেহেতু ভাজা হতে একটু পাতলা পাতলা করে না দিলে ভেতরটা ভাজা ভাজা হবে না, সে কারণে একটু পাতলা পাতলা করেই দিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে তারপরে দিচ্ছি। ভালো লাগে এভাবে বাঁধাকপির বড়াটা কিন্তু খেতে। তো একটু আদা দিলে ভালো হতো, তো আমার একদমই খেয়াল ছিল না, পরে মনে হলো যে বাঁধাকপির বড়াতে একটু আদা দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে বড়াগুলো হয়ে গেছে, তুলে নেব, তারপরে বাবানের পাপাকে খেতে দেবো। আর বাবান তো আজকে বাড়িতেই থাকবে, যেহেতু কালকে থেকে পরীক্ষা, তার মধ্যে বৃহস্পতিবার করে বাবানের স্কুল এমনিতেই ছুটি থাকে, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে বড়াগুলো করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ ডালের সাথে না একটু ভাজা টাজা হলে আমার বেশ লাগে খেতে, তো সেই জন্য অল্প কটাই পাঁপড় ভাজবো, কারণ বাবানের বাবা পাঁপড় খেতে একদম পছন্দ করে না। পাঁপড় বলতে পারো আমি আর বাবান ছাড়া আর কেউ খায় না, বাবানের বাবা পাঁপড় খেতে ভীষণ অপছন্দের করে। তো যাই হোক, এদিকে পাঁপড়গুলো সব কটা ভেজে নিলাম, নেওয়া হয়ে গেছে। তারপরে এখন তিনজনে মিলে একসাথে বসে ভাত খেয়ে নেব। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, করে তারপর কয়েকটা বাসন ছিল, সেই বাসন কটা এখন মেজে নেব। মেজে নেওয়ার পর সব কিছু রেখে দেবো। তো একটু করতে হবে পায়েস। তো যাই হোক, কালকে কি করেছিলাম বলো তো, কালকে যেহেতু দাদার আইবুড়ো ভাত খাওয়ানোর সময় পায়েস করেছিলাম, তো বাবানকে দেওয়া হয়নি। আসলে রাত্রেবেলা আবার আমার যেহেতু বোনের বর আসলো, তারপর আমার ননদও এসেছিলো রাত্রেবেলা, তারপরে হচ্ছে ননদ আসার পর তারপর ননদের একটা বান্ধবী এসেছিলো, যেহেতু অল্প একটু পায়েস করেছিলাম দাদাকে দিলাম। আর হচ্ছে কি হয়েছে বলতো, ওদেরকে আমার বাবানের কথা খেয়ালই ছিল না যে আমি বাবানকে পায়েস দেওয়া হয়নি। তারপর অল্প একটু পায়েস ছিল, সেটা আবার ওরা রাত্রেবেলা আসলো দেখে, ওদের মানে রাত্রেবেলা বলতে হলে বিকেলের দিকে এসেছিলো আমার ননদ আর আমার হচ্ছে ননদের বান্ধবী।
আর বোনের বড় এসেছিলো সন্ধ্যার দিকে। তো সবাইকে অল্প অল্প করে দিয়েছি, বাটিতে মিষ্টি ছিল, তো মিষ্টি পায়েস এগুলো কেক দিয়ে এগুলো দিয়ে ওদের সবাইকে খেতে দিলাম, আর চা করেছিলাম সন্ধ্যাবেলা। আবার একটু দর্জির কাছে গেছিলাম, ব্লাউজ বানাতে দিতে গেছিলাম, একটা শাড়ির এখনও ব্লাউজ বানানো হয়নি, তো সেটা আবার তাড়াহুড়ো করে দিয়ে আসলাম, মানে দৌড়াদৌড়ি বলতে পারো লেগে গেছিলো কালকে। তো বাবানের কথা আমার একদমই খেয়াল ছিল না, আমি ভেবেছি ওকে পায়েস দিয়েছি, আমি বাবান এটাই ভেবে রেখেছিলাম আমি। আর বাবান তো পায়েস খেতে ভীষণ পছন্দ করেছে, মানে করে, ওদেরকে পায়েস দেওয়া হয়ে গেছে। তারপর বাবান এসে বলছে আমাকে, মাম্মাম আমাকে পায়েস দিলা না? আমি যে হাই, আমি একদমই ভুলে গেছি যে তোমাকে আমি পায়েস দিইনি। আমি ভেবেছিলাম হয়তো বাবানকে দিয়েছি, আমার খেয়ালই ছিল না, ওকে মিষ্টি কেক দিলাম তো, তারপর ভেবেছিলাম পায়েসও দিয়েছি তার সাথে, কিন্তু আমার খেয়াল ছিল না। তারপর ওদের সবাইকে পায়েস দেওয়া হয়ে গেছে, তারপর এখন কোথায় পাবো? তো বাবান বলছে আমাকে পায়েস দিলা না? আমি বললাম ঠিক আছে বাবা, আমি তোমাকে কালকেই পায়েস করে দেবো। তো সেই জন্য আজকে আবার একটু পায়েস করতে হবে শুধুমাত্র বাবানের জন্য। তো যাই হোক, সকালবেলা করতে পারলাম না, যেহেতু দুপুরবেলা আমাদের ঘষের দুধ দিয়ে যায়, তো সেই জন্য দুপুরবেলার করা হয়নি, করতে করতে সেই বিকেলবেলায় করেছিলাম পায়েস। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা পাল্টে নিলাম, বোনের পর ওরা কিন্তু চলে গেছিলো চাটা খেয়ে, আর থাকেনি। তো যাই হোক, এই যে পায়েসটা বিকেলবেলার দিকে তারপরে বাবানকে করে দিয়েছিলাম, তারপরে বাবান পায়েস খেয়ে ভীষণ খুশি হয়েছে। প্রচণ্ড মন খারাপ, আমার খারাপ লাগছিল, আসলে আমার একদমই খেয়াল ছিল না যে কালকে বাবানকে আমি পায়েস দিতে ভুলে গেছিলাম। অবশ্য অল্প ছিল, আমিও খাইনি, বাবানের পাপাকেও দিতে পারিনি, কারণ দাদাকে দিয়েছি, অল্প একটু দুধ ছিল, তো অল্প দুধেই আমি পায়েসটা করেছিলাম, যেহেতু পনির করেছিলাম তাই দুধের পরিমাণটা কম ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।